আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2025-এর কোশ্চেন আলোচনা করব। তো 2025 সালের চট্টগ্রামে বোর্ডে এই পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনটা এসেছিল তা আমরা একটু দেখি। তো কি বলতেছে 2 নম্বর, যে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলার বৃহৎ একটি নদী পাড়ের বাসিন্দা রহিম মিয়া। কি কুড়িগ্রাম জেলার বৃহৎ একটি নদী পাড়ের বাসিন্দা রহিম মিয়া, তাহলে কি কুড়িগ্রাম জেলায় যে নদীটা আছে সেটা একটা কি মানে বৃহৎ একটা নদী। বলতেছে রহিম নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীর গ্রাসে ভিটে মাটি হারিয়ে রহিম ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা চালাচ্ছে। নদীর গ্রাসে মানে কি, দেখো যে বর্ষার সময় যে বন্যা হয়েছিল সেই বন্যায় কি সকল কিছু ভেঙে গেছে, মানে কি ভিটে মাটি। এখন বলতেছে সেই নদীর গ্রাসে ভিটে মাটি হারিয়ে কি রহিম মিয়া ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা চালাচ্ছে। নাব্যতা হারার কারণে অনেক নদীতে জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে। ক নম্বর বলতেছে যে গরান বনভূমি কাকে বলে। কি গরান বনভূমি কাকে বলা হয়। খ নম্বর বলতেছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। গ নম্বর হচ্ছে রহিম মিয়া যে নদীটির পাশে বসবাস করতো সেই নদীর গতিপথ ব্যাখ্যা করো। তো আমরা জানি যে কুড়িগ্রাম জেলার অন্যতম প্রধান একটা নদী হচ্ছে কি ব্রহ্মপুত্র। কি ব্রহ্মপুত্র হচ্ছে কি কুড়িগ্রাম জেলার প্রধান নদী। এরপরে বলতেছে কারণ কি এই ব্রহ্মপুত্র নদী কৈলাস পর্বতে যখন কি উৎপত্তি লাভ করছে তখন সেটা বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় দিয়ে প্রবেশ করেছে। এরপর ঘ নম্বর, দৃশ্যকল্পে বর্ণিত সমস্যা বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে, বিশ্লেষণ করো। তাহলে কি সমস্যাটা কি, নাব্যতা হারার কারণে অনেক নদীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে একটা সমস্যা। বলতেছে এই সমস্যা বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে, বিশ্লেষণ করতে বলতেছে। তো আমরা কি ক নম্বর দেখি যে গরান বনভূমি কাকে বলে। যে খুলনা ও দক্ষিণ পূর্বাংশে খুলনা ও দক্ষিণ পূর্বাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিজ্জ জন্মায় তাদের স্রোতজ বা গরম বনভূমি বলা হয়। দেখো খুলনা অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অংশে নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার উপকূলে কি সুন্দরবনের আশেপাশের অঞ্চলগুলোতে এক প্রকার কি লোনা পানিতে এবং ভেজা মাটিতে এক প্রকার উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদকে বলা হয় মূলত গরান বনভূমি। দেখো এই ম্যানগ্রোভ বনভূমিতে যে অঞ্চলগুলো উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে কি গরান বনভূমি নামে পরিচিত। এরপর খ নম্বর কোশ্চেন দেখি, যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। কি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন। তো আমরা আনসারটা একটু দেখি। আচ্ছা, বলতেছে নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে। কি নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য সবসময় বছরে প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা, নিরক্ষীয় নিম্ন অংশ বলতে কি বোঝাইতেছে, মানে এই যে এটা হচ্ছে কি নিরক্ষ রেখা। কি এটা হচ্ছে কি নিরক্ষ রেখা। দেখো এই নিরক্ষ রেখার আশেপাশের দেশগুলো, এই নিরক্ষ রেখার এটা উপরে হচ্ছে উত্তর অক্ষাংশ, নিচের হচ্ছে কি দক্ষিণ অক্ষাংশ। তো দেখো এই আশেপাশের দেশগুলোতে সবসময় লম্বাভাবে কি সূর্য কিরণ দেয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয় কারণে দেখো বাংলাদেশ হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তো নিরক্ষ রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যে একটা রেখা অবস্থিত এটাকে বলছে কি ক্রান্তি, দেখো কর্কটক্রান্তি রেখা। আর এই কর্কটক্রান্তি রেখায় বাংলাদেশের অবস্থা হওয়ার কারণে এসব কি দেশ প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। কি প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে, সূর্যের আলো বেশি পেয়ে থাকে। এই অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা কখনো নিম্ন পর্যায়ে নামে না। তো দেখো আমাদের বাংলাদেশের তাপমাত্রা কোনো সময় দেখবো যে কি মাইনাসে যায় না, কি মাইনাসে যায় না, নিম্ন পর্যায়ে নামে না। ফলে সূর্যের আলো ছাড়া অন্ধকারে বসবাস করতে হয় না। এটা হচ্ছে কি আমাদের আনসার। এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি, রহিম মিয়া যে নদীটির পাশে বসবাস করত সেই নদীর গতিপথ ব্যাখ্যা করো। দেখো রহিম মিয়া কি যে নদীর পাশে বসবাস করতো সেই নদীর গতিপথ ব্যাখ্যা করতে বলতেছে। তোমরা একটু দেখি যে রহিম মিয়া যে নদীটির পাশে বসবাস করতো সেই নদীটি হলো কি ব্রহ্মপুত্র নদ। কি সেই নদীটি হচ্ছে কি ব্রহ্মপুত্র। বলতেছে তিব্বতের মানস সরোবরে, কি তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে এটি প্রবেশ করেছে। কি বললাম, আসাম হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় কি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে কি দেখো প্রথমে 1787 সালে যে ভূমিকম্প হয় এই ভূমিকম্পের আগে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো এই নদীটি ব্রহ্মপুত্র। কিন্তু 1787 সালে কি এই 1787 সালে একটা ভূমিকম্প হয়। সংগঠিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ার পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। কি বলতেছে, সংগঠিত যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়েছিল, মানে কি যে নিচের পানি উপরের দিকে উঠে চলে এসেছিল, এমনকি ক্ষমতা তখন কি ক্ষমতার বাইরে চলে যায়, পানি ধারণ ক্ষমতা।
এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। দেখো যে এখানে অনেকগুলো পানি হয়েছে, যে পানি আছে এই নদীতে, তো নিচের পানি উপরের দিকে উঠে আসার পরে পানির ধারণ ক্ষমতা কি বের মানে কি থাকে না, বাইরে চলে যায়, তখন নতুন একটা নদীর সৃষ্টি হয়েছে। সেই নদীটাকে বলতেছে যমুনা নামে পরিচিত। কি আচ্ছা, বাংলাদেশের মনে করা যায় কুড়িগ্রাম অঞ্চল, এই কুড়িগ্রাম অঞ্চলে একটা এই দিক থেকে একটা নদী প্রবেশ করেছে। এই নদীটি প্রবেশ করার পরে নতুন একটা স্রোতধারা সৃষ্টি হয়েছে ভূমিকম্পে। এই দিক দিয়ে একটা নদী সৃষ্টি হয়েছে আর এই দিক থেকে একটা নদী সৃষ্টি হয়েছে। এই নদীটা হচ্ছে কি পুরাতন ব্রহ্মপুত্র, আর এটা হচ্ছে কি যমুনা নদী নামে পরিচিত। বলতেছি এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নামে পরিচিত। আচ্ছা, এই নদীটা বাংলাদেশের কি যে রাজশাহী জেলা দিয়ে একটা নদী প্রবেশ করেছে, এটা হচ্ছে কি পদ্মা নদী। এই পদ্মা আর যমুনা মিলিত হয়েছে মূলত গোয়ালন্দতে। তো গোয়ালন্দ পর্যন্ত কি এই নদীটা যমুনা নামে পরিচিত। পরবর্তীতে এই নদীটা আবার এদিকে চলতে শুরু করছে, এই নদীটা আবার পরবর্তীতে পদ্মা নাম ধারণ করেছে। বলতেছে যে যমুনা শাখা নদী ধলেশ্বরী। কি যমুনা শাখা নদী ধলেশ্বরী, এবং ধলেশ্বরী শাখা নদী হচ্ছে কি বুড়িগঙ্গা। দেখো এই বুড়িগঙ্গা হচ্ছে কোন নদী শাখা নদী? ধলেশ্বরী শাখা নদী। বলতেছে উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে রহিম মিয়া যে নদীটির পাশে বসবাস করত সেটি মূলত হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ। এরপর ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, বলতেছে যে দৃশ্যকল্পে বর্ণিত সমস্যা বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, ব্যাখ্যা করো। আচ্ছা, কি সমস্যা একটু দেখি। সমস্যাটা বলতেছে যে নাব্যতা হারার কারণে অনেক নদীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। কি নাব্যতা হারার কারণে, দেখো নদী যখন তার নাব্যতা হারায় তখন অনেক সময় কি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তো এটা একটা কি সমস্যা, এই নাব্যতা কেন নদী হারায় সেটা আমাদের কি বিশ্লেষণ করতে হবে। দেখো তো একটা নদী অনেক কারণে কি তার নাব্যতা হারিয়ে ফেলে। আচ্ছা, ঘ নম্বর দেখো যে দৃশ্যকল্পে বর্ণিত সমস্যা বাংলাদেশের অর্থনীতিকে অনেকভাবে বিপর্যস্ত করেছে। তো আমরা এটা বুঝতে পারতেছি যে কি, যে দেখো যখন নদীতে কি সকল কিছু চলাচল করবে তখন কি নদী তার নাব্যতা ফিরে পাবে, এবং সেখানে অর্থনৈতিকভাবে সেটা নদী হচ্ছে কি যে একটা অর্থনৈতিকভাবে লাভবান হবে। কিন্তু একটা নদী যখন তার নাব্যতা হারিয়ে ফেলবে তখন কি হবে, সেখানে কোনো ধরনের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না। এবং বলতেছে নাব্যতা হারানোর কারণে দেশের অনেক নদীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। কি জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, যা বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। নদীপথ বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হয়। এর ব্যাঘাতে পরিবহন ব্যয় বেড়ে যায় এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়। আচ্ছা, মনে করো যে বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হচ্ছে কি নদীপথ। তো নদীপথে কি সবচেয়ে কম খরচে মালামাল এক স্থান থেকে অন্য জায়গায় কি নিয়ে যাওয়া যায়। এখন বলতেছে এই পরিবহন ব্যয় বেড়ে গেছে কিসের কারণে, যেহেতু মনে করো যে নদীপথে কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না, তখন কি করতেছে, তখন পরিবহন ব্যয় বেড়ে গেছে এবং পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বলতেছে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। বলতেছে নদী যখন তার নাব্যতা হারায় তখন নদীপথ অচল হয়ে পড়ে। আচ্ছা, যখন তার নাব্যতা হারায়, এখন নাব্যতা কি কারণে হারায়, অনেক কারণে নাব্যতা হারিয়ে ফেলে। মনে করো যে কি নদীতে যখন পল্লী গঠিত হচ্ছে, পল্লী বয়ে আসতেছে, ওই পল্লী জমা হতে 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 মনে করো নদীতে চর পড়ে যায়, তখন কি নদী তখন অচল হয়ে যায় যার ফলে কৃষি ও শিল্প খাতে কাঁচামাল এবং পণ্য পরিবহন ব্যাহত হয়। তারপরে যে কৃষকরা সহজে কৃষি পণ্য বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এবং শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়। তো অনেক সময় কি দেখো শিল্প কলকারখানার কাঁচামাল এই নদীপথের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। যখন কি এক স্থান থেকে অন্য স্থানে না নিয়ে যেতে পারবো তখন উৎপাদন কাজ ব্যাহত হবে, এতে দেশের উৎপাদন ও রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নদী কেন্দ্রীয় ব্যবস্থা ও নৌ পরিবহন খাতে কর্মসংস্থান হ্রাস পায়। দেখো যদি নদী তার নাব্যতা না হারিয়ে নদী তার হচ্ছে কি গতিশীলতা বজায় রাখে, তখন সেখানে অনেক ধরনের কি যে পরিবহন খাতে কর্মসংস্থান কি বৃদ্ধি পাবে। যখন নদী তার নাব্যতা হারিয়ে ফেলবে তখন সেখানে কি কর্মসংস্থান হ্রাস পাবে, ফলে নদী তীরবর্তী অঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পায়। সরকার ও নদীবন্দর পরিবহন থেকে রাজস্ব হারায়। সরকারও কি করে, এই নদীবন্দর পরিবহন থেকে রাজস্ব হারায়। একই সঙ্গে সড়কপথের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এবং সরকারের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যায়। আমরা জানি, বলতেছি তাহলে অতএব বলা যায় যে নদীর নাব্যতা হারানো বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। তো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কি কোশ্চেন সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।